সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাক অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি। দর্শক, লিভার এমন একটি অঙ্গ, যখন আমরা লিভারের কথা বলি যে লিভার কোনো একটা সমস্যা হয়েছে, আমরা সাথে সাথে কিন্তু কনসার্ন হই, কারণ এই অ্যাওয়ারনেসটা মোটামুটিভাবে সবার মধ্যেই বিল্ড আপ হয়েছে যে লিভারে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের আশঙ্কাতেও পড়ে যাই। এবং মোটামুটি সবাই আইডিয়া করতে পারেন যে লিভারে কিছু একটা হয়েছে, তো আমরা কিন্তু টেনসড হয়ে যাই যে তাহলে তো অনেক সমস্যা, আমরা আসলে কি বেঁচে থাকবো নাকি কি। এবং জন্ডিস খুব কমন একটা সমস্যা। দেখা যাচ্ছে যে লিভারের এই জন্ডিস থেকে যদি ভালোভাবে ট্রিট করা না হয়, বা এই যে হেপাটাইটিসগুলোর বিভিন্ন ভ্যারিয়েন্টগুলো ভালো করে ট্রিট করা না হয়, পরবর্তীতে এটার যে জটিলতাগুলো হয় সেটা থেকে কিন্তু লিভারের দেখা যায় যে ইরিভার্সিবল, মানে ফেরত আসে না, এরকম প্রবলেমগুলি হয়। তো সেই জায়গা থেকে আজকে আমরা চেষ্টা করব যে লিভারের সমস্যাগুলো আমরা কখন বুঝতে পারবো যে এই ডক্টর শরণাপন্ন হওয়া উচিত, এবং সেই সাথে যে হেপাটাইটিসের বিভিন্ন ভ্যারিয়েন্টগুলোকে আমরা প্রতিরোধ করার জন্য টিকার গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে আছে কিনা, বা জটিলতাগুলো হলে কিভাবে আমরা আগাবো। এবং সেই সাথে সবচেয়ে আশার যে বিষয়টি সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট এখন আমাদের দেশেই হচ্ছে, এবং সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি দর্শক আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আজকে যে বিষয় আমরা নির্ধারণ করেছি, লিভারজনিত রোগ ব্যাধি প্রতিরোধ ও চিকিৎসা। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতিতে উপস্থিত আছেন ডাক্তার রকুনুজ্জামান ভূঁইয়া টিপু, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে লিভার রিলেটেড যে কোনো কোশ্চেনের জন্য, বা কোনো ধরনের সিরোসিস বা ফাইব্রো স্ক্যান কি, বা টিকা কেন নিব, বা ট্রান্সপ্লান্ট কোথায় হচ্ছে, এই বিষয়গুলো জানার জন্য সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শ্রুতে জয়েন করার জন্য। ধন্যবাদ। আমরা শুরুতে বলছিলাম যে লিভারের যে প্রবলেমগুলো যখন হয় তখন কিন্তু মানুষ একটু আশঙ্কায় পড়ে যায়, কারণ এই অ্যাওয়ারনেসটা অলরেডি আমাদের দেশে আসলে আছে যে লিভারের প্রবলেম হওয়া মানে হচ্ছে মৃত্যুর ঝুঁকি। তো লিভারের কি কি সাইন সিমটমস থাকলে, বা মানে কি ধরনের সাইন সিমটমস থাকলে মানে যাওয়া উচিত, স্পেশালি লিভার স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তার রোগ নিয়ে আমরা আলোচনা করব। আসলে লিভার হচ্ছে আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেখানে আমরা যা খাই তা শোষিত হয়ে জমা থাকে। এটা এই জন্য একটা স্টোর হাউস বলা হয়ে থাকে, এবং শরীরের যখন প্রয়োজন হয় তখন গ্লুকোজ বা চর্বি এগুলো আমাদের শরীরে সাপ্লাই দিয়ে থাকে। সেই সাথে আমাদের রোগ প্রতিরোধে লিভার একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। এখান থেকে অ্যান্টিবডি তৈরি হয় এবং রক্ত মানে জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো এগুলো তৈরি হয়ে থাকে, এবং আমাদের খাদ্য পরিপাকের জন্য যে পিত্তের দরকার সেটাও লিভার থেকে তৈরি হয়ে থাকে। সুতরাং কোনোভাবে যদি লিভারের রোগ হয়, যে মানে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যদি কোনো লিভার আক্রান্ত হয় রোগ দ্বারা, তাহলে কিছু অতি সাধারণ কমন কিছু উপসর্গ রোগী নিজে বুঝতে পারেন। সেটা হচ্ছে যে সাধারণত প্রথমে শুরু হয় যে ক্ষুধামন্দা, মানে প্রথমে হালকা হলো, পরে এমন হয় যে উনি খেতেই পারেন না, ক্ষুধা লাগে না, এবং বমি বমি ভাব লাগে। কখনো কখনো এমন হয় যে উপর্যুপরি বমি হতে থাকে, ওনার মানে যাই খাবেন পেট থেকে চলে আসে এরকম বলে থাকেন। আরেকটা হচ্ছে যে শরীরটা একটু হলুদাভ হয়ে যাওয়া, যেটা জন্ডিস আপনি বলেছেন প্রথম দিকেই, এবং রোগী অনেক সময় বুঝতে পারেন যে ওনার প্রস্রাবের রংটা গাঢ় হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যদি লিভারের রোগ অনেক দিন ধরে স্থায়ী হয়, ক্রনিক লিভার ডিজিজ, এটা শুধু 15-20 বছর যদি পার হয়ে যায় এবং যথাযথভাবে যদি অ্যাড্রেস না করা, চিকিৎসা না করা হয়, তাহলে কিছু জটিলতা দেখা দেয়। সেই জটিলতা নিয়েও কিন্তু ডাক্তারের কাছে আসতে পারে বা হাসপাতালে আসে। যেমন ধরেন অনেক সময় চেতনা লোপ পায়, অর্থাৎ আনকনশাস হয়ে যায়, যেটাকে আমরা বলি হেপাটিক কমা বা প্রিকমা। এবং প্রথম দিকে রোগী হয়তো অসংলগ্ন কথা বলতে পারে, এবং রোগীর বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো, যেমন হিসাব করা বা বই পড়ে বোঝা, কমিউনিকেশন, এগুলোর সমস্যা হয়। আরেকটা হচ্ছে যে সারা শরীরে পানি চলে আসতে পারে। প্রথম দিকে পেটে আসবে, পেটটা অস্বাভাবিক ফুলে যাবে, এটা আমরা ডাক্তারি ভাষায় বলি যে অ্যাসাইটিস, এবং এক সময় দেখা যাবে সারা শরীরেই পানি চলে আসতে পারে।
আর যদি লিভার সিরোসিস থেকে খাদ্যনালীর শিরাগুলো যদি ফুলে যায়, স্ফীত হয়ে যায়, তখন ওখান থেকে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। অনেক সময় আমরা বলি যে রক্ত বমি নিয়ে আসছে অথবা কালো পায়খানা নিয়ে আসছে, এরকম হতে পারে। আর সর্বশেষ যেটা হচ্ছে যে সিরোসিস যদি প্রথম দিকে চিকিৎসা করে এটা যদি বন্ধ না করা যায়, তাহলে কিন্তু এক সময় ওনার মানে লিভার ক্যান্সার হতে পারে, মানে আলটিমেট পরিণতি, এবং এক সময় লিভার ফেলুর হয়ে কিন্তু রোগী মারা যেতে পারে। সুতরাং দর্শকদের যেটা কনসার্ন সেটা হচ্ছে যে যদি হঠাৎ করে যদি খাবারের প্রতি মারাত্মক অনীহা থাকে এবং যদি এরকম প্রস্রাবের কালার গাঢ় হয়ে যায়, অথবা সহকর্মী অথবা বন্ধুবান্ধব বা পরিবারের কেউ লোক যদি বলে থাকে যে তোমার চোখ হলুদ মনে হচ্ছে অথবা শরীরটা হলুদ হয়ে যাচ্ছে, অবশ্যই এটা লিভারের রোগ বলে আমরা সন্দেহ করব, এবং অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে অথবা নিকটস্থ হাসপাতালে গিয়ে মানে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা, প্রয়োজন হলে ল্যাব টেস্ট করে এটাকে কোয়ান্টিফাই করতে হবে, অথবা মানে রোগটা কি আসলে লিভারের নাকি অন্য কিছু, এটা আমাদেরকে। অনেক ধন্যবাদ স্যার। এখানে স্যার একটু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আমরা জন্ডিস বলি যে লিভারের একটি রোগ, কিন্তু আসলে এটা উপসর্গ। তো এই যে জন্ডিসটা যদি ভালোভাবে ট্রিট করা না হয়, বা এটার আসলে ট্রিটমেন্টটা কি, বা কিভাবে ট্রিটমেন্ট করলে এটা দ্রুত সুস্থ হবে, এটা যদি একটু আমাদের বলে, এবং পরবর্তীতে কি জন্ডিসের পরবর্তীতে যদি কোনো জটিলতা হয় তাহলে কি ডক্টরের শরণাপন্ন হবে কিনা? আসলে জন্ডিসটা কেন হয়? জন্ডিসটা হচ্ছে যে আমাদের শরীরে যে বিলিরুবিন একটা নির্দিষ্ট মাত্রা আছে, যদি 1-এর নিচে সাধারণত থাকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, যদি এর বেশি হয় তাহলে মানে আমরা বায়োকেমিক্যালি বলতে পারি যে জন্ডিস হয়েছে। কিন্তু প্রকাশ পাবে কখন? যদি এটা 2.5 বা 3 হয়ে যায়, তখন ওইটা জন্ডিস আকারে নিজেও বুঝতে পারবে বা মানে ডাক্তার বুঝতে পারবে শারীরিক পরীক্ষা করে। তো এই জন্ডিস তাহলে বিলিরুবিন কেন বাড়লো? বিলিরুবিন বাড়ার কতগুলো কারণ আছে। যেমন হচ্ছে যে লিভার যদি কোনোভাবে প্রদাহ হয়, যেমন ধরেন ভাইরাল হ্যাপাটাইটিস, হ্যাঁ, যেটা আমরা নাম অনেকেই জানি যে হ্যাপাটাইটিস বি, সি, এ, ই বা ডি ভাইরাস, 5 ধরনের ভাইরাস আছে। এই ভাইরাল হ্যাপাটাইটিসকে আমরা হ্যাপাটাইটিস হিসাবে সাধারণত মানে গণ্য করে থাকি। তাছাড়াও কিছু কারণ থাকতে পারে, যেমন ধরি জন্মগত কারণে যদি কারো আপনার মানে লোহিত কণিকা যদি অস্বাভাবিকভাবে ভেঙে যায়, যেমন ধরেন থ্যালাসিমিয়া, এই নামটা অনেকেই হয়তো জানে, অথবা মানে কনজেনিটাল হিমোগ্লোবিনোপ্যাথি যদি থাকে, তখন কিন্তু লোহিত কণিকা বেশি ভাঙার দরুন বিলিরুবিনটা তৈরি হবে। এটা একটা কারণ। বিশেষ করে বাচ্চা বয়সে বা কিশোর বয়সে যদি কারো রক্ত স্বল্পতা থাকে এবং অল্প অল্প জন্ডিস বলে মনে হয়, তাহলে কিন্তু আমাদের থ্যালাসিমিয়াকে পরীক্ষা করে এস্টাবলিশ করতে হবে অথবা এক্সক্লুড করতে হবে। আরেকটা হচ্ছে যে লিভারের বাইরে যে আমাদের পিত্ত যে প্রবাহ হবে, অর্থাৎ লিভার থেকে তৈরি হয়ে যে আমাদের অন্ত্রে আসবে, সেই ক্ষেত্রে এই নালীতে যদি কোথাও আপনার বাধাগ্রস্ত হয়, অবস্ট্রাকশন হয়, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। সেটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কমন কারণ হচ্ছে যদি পিত্ত নালীতে কোনো স্টোন থাকে, যদি কোনো টিউমার থাকে, অথবা স্ট্রিকচার থাকে, অথবা ন্যারো থাকে, তাহলে হতে পারে। অথবা আশেপাশের কোনো অঙ্গ, যেমন ধরেন প্যানক্রিয়াস, তার যদি কোনো টিউমার থাকে, অথবা কোনো লসিকা গ্রন্থি যদি বড় হয়ে যায় এবং সেটা যদি পিত্ত নালীতে কম্প্রেশন করে, অর্থাৎ চেপে যায়, তখন কিন্তু জন্ডিস। এবং তার সাথে যেটা একটা মানে কমন হলে পেটের উপরিভাগে একটু ব্যথা থাকবে এবং মানে শরীরে চুলকানি থাকতে পারে। আর পায়খানাটা অনেক সময় যে ফ্যাকাশে রঙের হইতে পারে আর কি, তখন আমরা বলি যে অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে জন্ডিস হচ্ছে স্যার। এখানে জন্ডিস হলো অনেকে বুঝে না বুঝার কারণে মানে সেলফ লিমিটেশনের মাধ্যম দিয়ে অটোমেটিক ঠিক হয়ে গেল, কিন্তু তার পরবর্তীতে অনেক সময় দেখা যায় জটিলতাগুলো রয়ে যায়। তো এটার একটা জটিলতা হিসেবে কি পরবর্তীতে আবার হেপাটাইটিস বি, সি এই ধরনের এগুলো কি আবার হতে পারে কিনা, বা এটার সাথে সম্পর্কিত কিনা? হ্যাঁ, জন্ডিস মনে করে আমাদের একটা মানে কমন ট্রেন্ড আছে যে জন্ডিসের বোধহয় কবিরাজি চিকিৎসা অথবা বনাজি চিকিৎসা ভালো। আসলে জিনিসটা একেবারেই ভুল ধারণা। জন্ডিস আমি যে কয়টা কারণ বলেছি, বিশেষ করে এর মধ্যে হ্যাপাটাইটিস যে ভাইরাস দিয়ে আক্রান্ত যদি হয়, তাহলে কিন্তু মানে সবচেয়ে আমাদের সৌভাগ্য যদি বলি, তাহলে হচ্ছে যে এ ভাইরাস, ই ভাইরাস দিয়ে যে জন্ডিসগুলো হয়ে থাকে সাধারণত এটা সেলফ লিমিটিং, অর্থাৎ আপনি ভালো হয়ে যায় ইউজুয়ালি কয়েক সপ্তাহ, এবং খুব বেশি হলে 6 মাসের মধ্যে ভালো হয়ে যায়। আমরা তখন একুট হ্যাপাটাইটিস বলে থাকি।
এখন এটা কেন ভালো হয়? শরীরে একটা নিজস্ব মেকানিজম আছে, এবং রোগী যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেয় এবং স্বাভাবিক পুষ্টিকর খাবার খায় এবং যদি কোনো অপচিকিৎসা না করে তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু যদি এটা বি ভাইরাস বা সি ভাইরাস দিয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘস্থায়ী একটা প্রদাহ হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই ক্ষেত্রে যদি রোগী মনে করে যে মানে এমনি ভালো হয়ে যাবে অথবা অল্টারনেটিভ চিকিৎসা করে ভালো হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু দেখা যায় যে জিনিসটা স্বাভাবিকভাবে ভালো হয়ে যেত সেটা না হয়ে বরং শরীরে যে নিজস্ব প্রতিরোধ ক্ষমতা সেটা বাধাগ্রস্ত করলে জটিল হয়ে যেতে পারে। জটিলটা কীরকম? জটিলটা হচ্ছে যে রোগীর কিন্তু হেপাটিক কমা বা প্রিকমাতে চলে যেতে পারে, যেটা হেপাটাইটিসের নিজস্ব প্রক্রিয়ায় হতো, সেটা যদি কোনো হার্বাল অথবা কোনো রকমের মানে বনাজি চিকিৎসা বা অপচিকিৎসা নেওয়া হয় তখন এটা আরও ত্বরান্বিত হবে। সেই জন্য কখনোই জন্ডিস হলে এই ধারণা পোষণ করা যাবে না যে জন্ডিসের ভালো চিকিৎসা বোধহয় ডাক্তারি না বরং বনাজি। বরং ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার দেখে যদি মনে করে যে কোন ভাইরাস দিয়ে হয়েছে চিকিৎসা মানে নির্ধারণ করেন, রোগীকে আশ্বস্ত করতে পারবেন যে আপনি ভালো হয়ে যাবেন। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা বলছিলাম যে পরবর্তীতে যদি ট্রিটমেন্ট না হয় তখন দেখা যায় কমপ্লিকেশনস বাড়ে। আমরা লিভারের সাধারণত পরীক্ষা নিরীক্ষাগুলো কি করে থাকি? যদি এমন হয় যে না আমরা জানলাম তাহলে হয়তো নিজেরও করে যেতে পারলাম, সেগুলো কি একটু আমাদের সাথে শেয়ার করবেন কিনা? লিভারের যে মানে ল্যাবরেটরি যে পরীক্ষাগুলো করা হয় রক্তের নমুনা থেকে, সেটা হচ্ছে যে আমরা বিলিরুবিন দেখি, রক্তের বিলিরুবিন। লিভারের থেকে তৈরি হওয়া কিছু এনজাইম থাকে, সেটা হচ্ছে এইচজিপিটি, এইচজিউটি, এবং লিভারের যেটা আমি বলেছিলাম যে বিলিরুবিন বা পিত্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে তার জন্য কিছু জিনিস বেড়ে যায়, যেমন সিরাম অ্যালকালাইন ফসফেটেস বেড়ে যেতে পারে। আর লিভারের যদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু প্রথমিন টাইম, যেটা হলো রক্ত বাধা মানে জমাট বাঁধার জন্য দায়ী, সেটা কিন্তু বেড়ে যেতে পারে, তখন রক্তক্ষরণ হতে পারে। আর হচ্ছে যে দীর্ঘস্থায়ী যদি হয়, যেটা যদি 6 মাসের বেশি যদি পারসিস্ট করে, তখন আস্তে আস্তে সিরোসিস দিকে যাবে। সিরোসিস দিকে যখন যাবে তখন কিন্তু সিরাম অ্যালবুমিন কমে যাবে, এবং আমরা একটা আলট্রাসোনোগ্রাম করলে তখন লিভারের যে গঠনগত পরিবর্তন হয়ে যায়, কোর্স আর্কিটেকচার থাকে, সেটা হইতে পারে। এবং যদি 15-20 বছর পার হয়ে যায় তখন কিন্তু লিভারের আরও বেশি পরিবর্তন আসবে, তখন সিরোসিস থেকে আমরা নোডুল পেতে পারি এবং একসময় তো ক্যান্সার ধরা পড়তে পারে। আর এমনিতে আলট্রাসোনোগ্রাম করলে প্রাথমিক পর্যায়ে আমরা যদি পেটে যদি পানি আসে অল্প পরিমাণ, সেটা বুঝতে পারি। আর ডাক্তার সাহেব নিজেও পরীক্ষা করে শারীরিকভাবে বুঝতে পারবেন যে পেটে পানি আসছে আর কি। আচ্ছা, এখানে স্যার এই যে পেটে পানি আসাটা যেহেতু লিভারের একটা বড় সমস্যার মধ্যে পড়ে, এখানে আমরা যদি ওইখান থেকে আবার আসি যে ফ্যাটি লিভার আমাদের দেশে খুব কমনলি এখন অনেকেই নিজেই বলেন যে আমার তো ফ্যাটি লিভার আছে, বাকি এটার আসলে ভয়াবহতা কতটুকু বা আমাদের দেশে আসলে কেন আমরা বেশি পাচ্ছি, যেটা হচ্ছে যে মানে প্রিভ্যালেন্সটা আমাদের দেশে কতটুকু? প্রায় শোনা যাচ্ছে কিছু হলে যে ফ্যাটি লিভার, এটা আসলে কি এবং আমাদের দেশে কেন আসলে বেশি হচ্ছে? খুবই ভালো প্রসঙ্গ। ফ্যাটি লিভারটা হচ্ছে সারা বিশ্বের জুড়েই আর কি এখন একটা মানে ব্যাপক মহামারী বলতে পারি আমরা, যেটা অসংক্রামক ব্যাধির মধ্যে একটা প্রধান। এবং ফ্যাটি লিভার হচ্ছে কেন হয়, হওয়ার কারণ হচ্ছে তার পিছনে কিছু লাইফস্টাইল এবং খাবার দাবারের জন্য দায়ী এবং কিছু রোগ দায়ী। যেমন দীর্ঘস্থায়ী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে, যদি কোনো ব্যক্তি অতি মানে স্থূলকায় হয় অর্থাৎ ওজন বেশি, এবং রক্তের মধ্যে যদি লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল এগুলো যদি ভারসাম্যহীনতা থাকে বা আধিক্য থাকে, যদি কারো হরমোনজনিত রোগ থাকে যেমন হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে হতে পারে, হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে যদি আক্রান্ত হয় তাহলে হতে পারে। আর হচ্ছে আমাদের যে কায়িক পরিশ্রম সেটা কমে যাওয়ার কারণে এখন সারা বিশ্বের মতো আমাদের দেশেও কিন্তু এটার প্রাদুর্ভাব বেড়ে গেছে। সারা বিশ্বে আমরা বলি যে মানে মোটামুটি 25% অর্থাৎ যত জনসংখ্যা আছে তার 1/4 কিন্তু ফ্যাটি লিভার দিয়ে আক্রান্ত। আর আমাদের দেশে তাহলে প্রাদুর্ভাবটা কেমন এবং কেন বেশি ইদানিং হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে সেটা প্রায় কাছাকাছি 20%-এর মতো। অর্থাৎ আমাদের যদি ধরেন 16 কোটি বা 18 কোটি জনগণ ধরে থাকি, তার
4 ভাগের 1 ভাগ অনেক একটা ইয়ে। তাহলে আমাদের দেশে কেন ইদানিং বেশি হচ্ছে? ইদানিং বেশি হচ্ছে যে একটা হচ্ছে আমাদের এখন মানে টেস্ট করার প্রবণতা বা সক্ষমতা আমাদের বেড়েছে, আলট্রাসোনোগ্রাম করলে বলে দিতে পারে। আর আমাদের দেশে এটা নতুন টার্ম হলেও কিন্তু এটা হয়তো আগে থেকে চলছিল। আর ইদানিং যেটা আমরা মানে আমাদের ধারণা কেন হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের খাবার দাবারের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসছে। আমরা বিভিন্ন ডাইভার্সিটি ফুড খেয়ে থাকি, সেটা আমাদের দেশীয় ফুড থেকে এখন আমরা এটা মানে স্থানান্তরিত হয়ে এই পাশ্চাত্যের খাবার আমরা গ্রহণ করছি। আমরা টার্কিশ ফুড খাচ্ছি, ইন্ডিয়ান ফুড খাচ্ছি, সেখানে জাঙ্ক ফুড আছে, আপনার কোলা জাতীয় খাবার আমরা বেশি খাচ্ছি, মানে কৃত্রিম মানে প্রসেসড ফুড খাচ্ছি আমরা, হ্যাঁ, দীর্ঘদিন রেখে। মানে ফুড এবং খাবার দাবার এখানে আসলে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওরা চকলেট খাচ্ছে, হ্যাঁ, বেভারেজ বেশি খাচ্ছে। আবার পক্ষান্তরে আমাদের কায়িক পরিশ্রম কমে গেছে। যে জিনিসটা আমরা হয়তো হেঁটে গিয়ে দৌড়ে গিয়ে মেসেজটা দিতাম, এখন আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে বসে সেটা করতেছি, হ্যাঁ। আর বাচ্চাদের যেটা হচ্ছে যে এক সময় প্রত্যেকটা স্কুলে খেলার মাঠ ছিল, দৌড়াদৌড়ি করতো, হ্যাঁ, হেঁটে যেত, হেঁটে আসতো। কিন্তু এখন এর পরিবর্তে যে আমাদের খোলা জায়গা, খেলার স্থান, এগুলো কমে গেছে, হ্যাঁ, সেই জন্য হচ্ছে আর কি। এখানে স্যার একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থেকে যায়, সেটা হচ্ছে যে ওয়েট লস মেডিসিন বা ওজন নিয়ন্ত্রণকারী মেডিসিন, যেগুলো অনেক এখন যত বিক্রি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানছেন, এগুলো কি আসলে লিভারের জন্য ক্ষতিকর কিনা? আচ্ছা, ডেফিনেটলি আসলে জাদু করে কোনো কিছু মানে ভালো করা যাবে না। যেটা বৈজ্ঞানিক, যেটা স্বীকৃত এবং যেটা প্রমাণিত, সেইভাবেই কিন্তু আমাদের ওয়েট লস করতে হবে। এখন আমাদের মানে কিছু ধারণা আছে অথবা বেশি সোশ্যাল মিডিয়াতে প্রচারের জন্য আমরা আকৃষ্ট হচ্ছি যে খাবারটার ধরন একেবারেই পরিবর্তন করে, মানে চলাফেরাটাকে একেবারেই মানে আপসাইড ডাউন করে আমরা মানে খুব অল্প সময়ের মধ্যে ওয়েট রিডাকশনটাকে আমরা একটা একদম মানে মনে করছি যে ওজন কমালেই সব ঠিক হয়ে যাবে। আসলে ওজন এইভাবে কমাতে গিয়ে এবং যে পদ্ধতিতে ওজন কমানোর জন্য বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, সেগুলো কিন্তু সব কিন্তু আপনার বিজ্ঞানসম্মত নয় বা কোনো স্টাডি এরকম করা হয় নাই। বরং একটু চটকদার কথাবার্তা বা বিজ্ঞাপন দেখে হঠাৎ করে ওজন কমাতে যান। কমাতে গিয়ে যেটার ইফেক্ট পড়ে, লিভারের উপর ইফেক্ট পড়ে, লিভারে এনজাইম বেড়ে যায়, বিলিরুবিন বেড়ে যায়, এটা কিডনির উপর ইফেক্ট পড়ে, হার্টের উপর ইফেক্ট পড়ে, হ্যাঁ, এবং বিভিন্ন জটিলতা নিয়ে তখন কিন্তু আমাদের লিভার স্পেশালিস্টের কাছে আসে, কিডনি স্পেশালিস্টের কাছে যায়, হার্টের রোগী হিসেবে যায়। সুতরাং যেটা আমাদের বইপত্রে লেখা আছে, যেটা জার্নালে আছে, যেটা স্বীকৃত, সেভাবেই আমাদের করতে হবে। কোনো রকম মানে ম্যাজিক্যালি কিছু করা যাবে না, বরং হিতে বিপরীত হবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে আরেকটা প্রসঙ্গ আছে যে অনেক ধরনের মেডিকেশন আমাদেরকে অনেক সময় অনেক রোগের জন্য খেতে হয়। তো কিছু মেডিকেশন আমরা জানি সেটা হচ্ছে লিভারকে আসলে ডিরেক্টলি এফেক্ট করে, কিন্তু আসলে তার অসুবিধার জন্য খেতে হচ্ছে। বাট এরকম কোনো মেডিকেশনগুলো কি আছে কিনা যে আমরা প্রেসক্রিপশন ছাড়া খেয়ে যাচ্ছি এবং লিভারের ক্ষতি করে যাচ্ছে, এরকম কি আপনারা পাচ্ছেন কিনা? প্রথমে আমি বলছিলাম যে লিভারের একটা অন্যতম ফাংশন হচ্ছে যে ডিটক্সিফিকেশন করা, অর্থাৎ আমরা যাই খাই সেটা আমরা খাবার হিসেবে খেতে পারি, খাবারের সাথে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে পারে, সেটাও হতে পারে, আবার কিছু মেডিসিন আমরা নিতে পারি, অথবা খাবারের সাথে এমন কিছু মানে পদার্থ ঢুকে যাচ্ছে যেটা আমাদের জন্য ক্ষতিকারক। লিভার হচ্ছে একটা ফিল্টার হিসাবে কাজ করে, অর্থাৎ আমরা যাই খাই সেটা অন্তর থেকে শোষিত হয়ে লিভারে যাবে, লিভারে যাওয়ার পরে সেই টক্সিন পদার্থগুলোকে নিউট্রালাইজ করবে এবং এটা শরীর থেকে বের করে দেবে। এখন যে ড্রাগের যে ব্যাপারটা, ওষুধের ব্যাপারটা, আমাদের কিছু ওষুধ আছে ওটিসি ড্রাগ, অর্থাৎ ওভার দ্য কাউন্টার, যেগুলোর জন্য কোনো প্রেসক্রিপশন না হলেও চলে, সেটার সংখ্যা কিন্তু অনেক কম। কিন্তু আমরা মানে প্র্যাকটিক্যালি দেখছি যে ওভার দ্য কাউন্টার ড্রাগের পরেও আমরা অনেক ওষুধ গ্রহণ করে ফেলি নিজের ইচ্ছায়, অথবা কোনো মানে ওষুধের দোকান অথবা ফার্মেসি থেকে আমরা নিচ্ছি, যত্রতত্র নিচ্ছি, যেটা প্রয়োজন নাই সেটাও নিচ্ছি এবং পরিমাণের চেয়ে বেশি নিচ্ছি অথবা কম নিচ্ছি। তো যেমন ধরেন ব্যথানাশক ওষুধ, হ্যাঁ, মানে নিজের ধারণা থেকে বা কোনো প্রেসক্রিপশন ছাড়াই যদি দীর্ঘদিন খায় তাহলে লিভারের সমস্যা হতে পারে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, যদি লিভার রোগ আগে থেকে থাকে সেই সব অ্যান্টিবায়োটিক
খেলে কিন্তু লিভারে এনজাইম বেরোতে পারে। তাছাড়া আপনার যেসব আপনি বলছিলেন ওয়েট রিডাকশন ড্রাগ, এগুলো যদি প্রপারলি আমরা মূল্যায়ন না করে যদি প্রেসক্রিপশন করি তাহলে কিন্তু এরকমটি হতে পারে। আমরা আবার একটু আলোচনায় আসব, তার আগে একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম আনন্দ তরফদার, আমি ময়মনসিং থেকে বলছিলাম। জি আমরা শুনতে পাচ্ছি, আনন্দ ভাই আপনার প্রশ্নটি করুন। জি স্যারের সাথে কাছে আমার একটা প্রশ্ন, যে আমার ফ্যাটি লিভার আছে, আমি এখন ফার্দার যেন কোনো সমস্যা না হয় এই জন্য কি ধরনের টিকা ব্যবহার করতে পারি, তবে টিকার দরকার আছে কিনা? আপনার বয়স বলেন, আপনার ওজনটা বলেন। 50। বয়স 50? জি স্যার। আর ওজন? 60, ওজন 60 কেজি। 60। আপনার ডায়াবেটিস আছে? জি ডায়াবেটিস আছে। আচ্ছা, আপনার ডায়াবেটিস কিরকম, মাত্রা কিরকম থাকে একটু যদি জানান। 10-12 সব নিচেই থাকে। আচ্ছা, আর এমনিতে আপনার যে রক্তের যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এগুলো ঠিক আছে, আমি 1 মাস আগেই আমি এই করেছি, 1 মাস এগুলো ঠিক আছে। ওকে, আপনি একটু আমাদের সাথে থাকেন, আমি জবাব দিচ্ছি। যে ফ্যাটি লিভার, হ্যাঁ, যেটা উনি বলছেন, এবং এটা খুবই কমন জিনিস, তবে ওনার জন্য যেটা ঝুঁকির, যেটা হচ্ছে ওনার ডায়াবেটিস, এবং উনি বলছেন 10-12 মতো থাকে। আসলে 10-12 রাখা যাবে না। আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতগুলো টার্গেট আছে, যেমন খাওয়ার আগে ফাস্টিং যেটা, সেটা অ্যারাউন্ড 6 থাকতে হবে, এবং খাওয়ার পরে অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা পরে যেটা আমরা আফটার ব্রেকফাস্ট বলি, সেটাও হইতে হবে আপনার 8 বা তার নিচে। আর হচ্ছে আমাদের 3 মাসে যে গড় করে থাকি HbA1c, সেটা 6 থেকে 7-এর মধ্যে থাকতে হবে। তাহলে এই দর্শকের জন্য উপদেশ হচ্ছে উনি ডায়াবেটিসটা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং তার জন্য ওষুধ বাড়ানো কমানো লাগতে পারে, এবং ওনার যে লাইফস্টাইল, যেটা আগে বলছিলাম যে কায়িক পরিশ্রমটা বাড়াতে হবে, এবং উনি ব্যায়াম করবেন, হ্যাঁ, এবং আরও যদি কোনো ফ্যাক্টর থেকে থাকে যে ওজন বাড়ানোর জন্য, সেগুলোকে আইডেন্টিফাই করে চিকিৎসা করতে হবে, এবং ফ্যাটি লিভারের স্টেজটা ওনাকে ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে আলট্রাসাউন্ড থেকে গ্রেড 1, 2, 3, 4 বলবে, আর ফাইব্রোস্ক্যান আমরা করতে পারি। ফাইব্রোস্ক্যান করে আমরা কোয়ান্টিফাই করতে পারি যে কিরকম ওনার অবস্থা আছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু কথা বলছিলাম যে লম্বা সময় ধরে এই যে মেডিকেশন বা এই ওয়েট লস ড্রাগ বা আদার্স ব্যথানাশক ওষুধগুলো খেলে লিভারের যে স্ট্রাকচারটা চেঞ্জ, এবং সেটা যে সিরোসিসের সাথে সম্পর্কিত, এই সিরোসিসটা নিয়ে আমরা কথা বলবো, কারণ এই সিরোসিস টার্মটা এখন আমাদের অনেকের কাছে পরিচিত, যে লিভার সিরোসিস হয়েছে। আসলে কি হয়েছে বা এটা থেকে আবার আগের অবস্থায় আসা যায় কিনা, বা ট্রান্সপ্ল্যান্টটা কিভাবে আসলে আমরা করছি, সেটা আমরা জানবো। তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরলাম মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম লিভারের নানা সমস্যা নিয়ে। ঠিক এই পর্যায়ে আমরা লিভার সিরোসিসটি কি সেটা সম্পর্কে জানবো। স্যার, লিভার সিরোসিস কি, এবং যদি কারো ফ্যামিলিতে বাবা মার থেকে বা কারো ফ্যামিলি মেম্বার হয়, তাহলে তো পরবর্তীতেও জেনেটিক্যালি হতে পারে কিনা? উত্তম প্রশ্ন। লিভার সিরোসিসটা হচ্ছে যে, একেবারে যদি সহজভাবে বলি, আমাদের যকৃতের যে গঠনগত দিক, হ্যাঁ, এইখানে এটা শক্ত হয়ে যাবে। অর্থাৎ যকৃতের যে নর্মাল কোষগুলো আছে সেটা প্রতিস্থাপিত হবে ফাইব্রাস টিস্যু দিয়ে, এবং এইখানে একটু ইরেগুলার থাকবে, এবং এই আর্কিটেকচারটা অল্টার হয়ে যাবে। তো এই সিরোসিস কিন্তু 1-2 বছরেও হয় না, এটা হতে প্রায় 15-20 বছর সময় লাগে। তাহলে ক্রনিক একটা লিভার ডিজিজের ফলশ্রুতিতে কিন্তু সিরোসিস। আর সিরোসিসটা হচ্ছে কিন্তু আসলে ইরিভার্সিবল। একবার যদি কারো সিরোসিস হয়ে যায়, তাহলে ওনাকে আবার পূর্বাবস্থায় চলে যাবে না, বরং তখন আমাদের উদ্দেশ্য থাকবে যে এটা আমি হল্ট করে দেব, অর্থাৎ এর সামনের দিকে আর এগোতে দেব না, মানে খারাপ অবস্থার দিকে আরো যাতে না যায় সেটাকে আসলে আমরা ধারণ করব। খারাপ কি হতে পারে? একটা হলো লিভার ফেলুর, লিভারের নর্মাল ফাংশনগুলো অল্টার হয়ে যাবে। আরেকটা হচ্ছে ক্যান্সার হতে পারে। তো এখন ফ্যামিলিতে কারো যদি সিরোসিস থাকে,
তাহলে অন্য সদস্যদের কি করণীয়? এখানে হচ্ছে সংক্রামক রোগের জন্য যদি হয়ে থাকে, সংক্রামক কোনো ভাইরাস দিয়ে যদি এই ঘটনাটা হয়ে থাকে, সিরোসিস হয়েছে, তাহলে কিন্তু ফ্যামিলি মেম্বারদের অন্যদেরও স্ক্রিনিং টেস্ট করতে হবে। যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এটার একটা স্ক্রিনিং টেস্ট করতে হবে। আর জন্মগত কোনো যদি সমস্যা থাকে, যেমন কারো যদি উইলসন ডিজিজ থাকে অথবা আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এগুলো একটা রেয়ার ডিজিজ, রোগীর যদি ওইরকম ডায়াগনোসিস থাকে তাহলে ফ্যামিলি মেম্বারদেরকেও স্ক্রিনিং করতে হবে। এখানে স্যার এই যে এক্সাক্ট কারণগুলো যদি আমরা বের করতে চাই যে এই কারণগুলোতে লিভার সিরোসিস হয়েছে, এটা কি একটু আমাদের সাথে শেয়ার করা যাবে? এক্সাক্ট কারণ হচ্ছে যে আমরা ভাইরাল মার্কারগুলো দেখব, খুবই সহজ। SBSAG টেস্ট করব, NT-HBC করব, এটা বি ভাইরাসের জন্য। আর সি ভাইরাসের জন্য আমরা NT-HCV অ্যান্টিবডিটা দেখব। এটা ব্লাডে একদম কমনলি করা যায়, যে কোনো জায়গায় করা যায়। আর যদি হাই সাসপিশন থাকে যে জন্মগত কোনো ত্রুটির কারণে হচ্ছে, তখন আমরা ব্লাডে স্পেশাল টেস্ট করতে পারি, যেমন উইলসন ডিজিজ বা আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এগুলোর জন্য করতে পারি। আর অসংক্রামক ব্যাধির জন্য যদি হয়ে থাকে, যেমন ফ্যাটি লিভার থেকে এটা হয়েছে সিরোসিস, তাহলে পরিবারের অন্য সদস্যদেরকেও ওনার দৈনন্দিন কাজগুলো ইভালুয়েট করতে হবে এবং ওনার কোনো চর্বির আধিক্য আছে কিনা বা ডায়াবেটিস আছে কিনা, এগুলো আমাদেরকে স্ক্রিনিং করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যেমন ধরেন হার্ট ডিজিজ অথবা ব্রেন স্ট্রোক, হ্যাঁ, এই যেসব ঝুঁকির জন্য হয়ে থাকে, যেসব কারণে হয়ে থাকে, ফ্যাটি লিভার কিন্তু সেই সব কারণে হয়ে থাকে। এবং কারো যদি হার্টের ডিজিজ থেকে থাকে অথবা স্ট্রোক হয়ে থাকে, তাহলে লিভারের জন্য ওই টেস্টগুলো করতে হবে এবং লিভারটাকেও কিন্তু মূল্যায়ন করতে হবে, একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, এনজাইম করতে হবে। আর কারো যদি ফ্যাটি লিভার ধরা পড়েছে, তাহলে ওনার সমসাময়িকভাবে হার্ট এবং রক্তনালীর এই পরীক্ষাগুলো করতে হবে, যে ওই ঝুঁকির জন্য। কারো যদি লিভার ডিজিজ থাকে, ফ্যাটি লিভার ডিজিজ, এটাকে এখন নতুন একটা টার্ম বলা হয় যে MFLD। আগে বলতো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এখন বলা হয় মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে স্থূলতা এবং কোলেস্টেরলের আধিক্য, এইসব কিন্তু স্ট্রোকের জন্য দায়ী, হার্ট অ্যাটাকের জন্য। আবার এগুলো কিন্তু ফ্যাটি লিভারের জন্য দায়ী। সুতরাং পরিবারে কারো যদি এরকম ফ্যাটি লিভারের থাকে, তাহলে অন্যদেরকেও ইভালুয়েট করতে হবে। স্যার, আমরা একটু জানতে চাচ্ছিলাম আজকে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট এই বিষয়টি আমাদের দেশে কি হচ্ছে কিনা এখন, বা আমরা সরকারি পর্যায়ে এই সার্ভিসটি কি দিতে পারছি কিনা, বা আমরা সফলভাবে কি কোনো কিছু এই ব্যাপারে করতে পারছি কিনা? এটা একটা বার্নিং ব্যাপার আমাদের জন্য। আসলে 1970 সনে প্রথমে কিন্তু বিশ্বে লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হয়। তাহলে 70 থেকে এখন আমরা 25 সন, 2025 অনেক সময় পার হয়ে গেছে। আমাদের দেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, প্রথম শুরু হয় 2010 কি 12 সনে, যেটা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি করেছিল এবং সফলভাবেই পরপর 2টা ট্রান্সপ্ল্যান্ট করেছিল এবং ওনারা প্রায় 5 বছর পর্যন্ত বেঁচে ছিলেন যে রোগী। এরপরেও বেশ কয়েকটা লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, বিক্ষিপ্তভাবে হয়েছে, কিন্তু বর্তমান ট্রান্সপ্ল্যান্টটা নিয়ে আরেকটু জানবো। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি নিচ্ছি। জি, হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, ড্যামরাত থেকে, বয়স 67, আমার ফ্যাটি লিভার G1, 4 মাস ওষুধ খাইছি লিভাকল। আচ্ছা, আপনার এখন জানার প্রশ্নটি কি? জানার প্রশ্নটাকে অন্য ডাক্তার আবার দেখাইছি, বলতেছে ফ্যাটি লিভার G1 থাকেই মানুষের, ওষুধ খাইতে হইব না। G1 মানে গ্রেড 1? হ্যাঁ, গ্রেড 1। আপনি লিভাকল খাচ্ছেন? জি হ্যাঁ, 4 মাস খাইছি। 4 মাস খাচ্ছেন, আচ্ছা। আপনার ডায়াবেটিস, তারপরে ডায়াবেটিস 7 খালি পেটে, আর বড় পেটে 9 হয়, কোনো সময় 10 হয়। আচ্ছা। আর রক্তের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এরকম? কোলেস্টেরল আগে ছিল, এখন নাই। এখন নেই, ভালো কথা। আপনার ডায়াবেটিস যদি এরকম 7-এর কাছাকাছি থাকে এবং যদি এই যে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল এগুলো যদি নিয়ন্ত্রণ থাকে, আপনার গ্রেড 1টা কিন্তু মানে রিভার্সিবল, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে আসার মতো। আমরা ফ্যাটি লিভারকে একটা স্পেকট্রামে বলতে পারি, গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 1টা অপেক্ষাকৃত ভালো, 2টা একটু খারাপ, 3টা আরও খারাপ, 4টা একেবারেই খারাপ, 4টা একেবারে সিরোসিস। যেহেতু দর্শকের গ্রেড 1-এ আছে,
উনি যদি ওনার খাদ্যাভ্যাস এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন এবং কায়িক পরিশ্রম করেন, ওজন কমান, তাহলে কিন্তু গ্রেড 1টা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি ডাক্তারের পরামর্শেই থাকবেন এবং আপনার ওজন, ডায়াবেটিস এগুলো নিয়ন্ত্রণ রাখবেন। লিভার ট্রান্সপ্লান্টের ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। জি স্যার, লিভার ট্রান্সপ্লান্টের কথা বলছিলাম। জি, এখন আমাদের জন্য লিভার মানে আমাদের দেশে ধরেন ক্রনিক লিভার ডিজিজ হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, এটার প্রাদুর্ভাব কেমন? মোটামুটি ধারণা করা হয় যে আমাদের দেশে প্রায় 1 কোটি লোক যে কোনো ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন। 1 কোটি লোকের মধ্যে 15 থেকে 20% লোক হয়তো সিরোসিসের পর্যায়ে আছেন এবং এর মধ্যে একটা বড় অংশ এক সময় কিন্তু লিভার ফেলুর হবে বা হচ্ছে এবং কেউ কেউ হয়তো মানে ক্যান্সারে রূপান্তর নিচ্ছে। তাহলে এই রোগীদের জন্য আলটিমেট চিকিৎসা কি? আলটিমেট চিকিৎসা হচ্ছে আমাদের লিভার ট্রান্সপ্লান্ট। লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে লিভার প্রতিস্থাপন করা, অর্থাৎ রোগীর লিভারটা ফেলে দিয়ে ওই জায়গায় আরেকটা লিভার বসে দেওয়া। আরেকটা লিভারের সম্পূর্ণ লিভার বসাতে হবে না, লিভারের অংশ বিশেষ। যিনি দান করবেন তিনি লিভারের একটা অংশ বিশেষ দান করবেন, যিনি গ্রহণ করবেন ওনার শরীরে গিয়ে এটা কিন্তু গ্রো করে পরিপূর্ণ লিভার হবে। আর যিনি দান করেছেন, যতটুকু অংশ দান করেছেন, ওইটাও কিন্তু আবার মানে গ্রো করে নর্মাল হয়ে যাবে। তো এখন আমাদের দেশে এই লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে ইদানিং খুব মানে তোড়জোড় হয়ে গেছে এবং সরকারি পর্যায়েও এটাকে এই জায়গাটাতে আমরা কি লিভার ডোনেট করার কাউকে পাই কিনা বা এই এরকম কি পাওয়া যায় কিনা ডোনেশন? লিভার ডোনেশনের ডোনার 2 রকমের, একটা হচ্ছে আপনার মানে ডিসিজড অর্থাৎ মৃত ব্যক্তির, আর একটা হচ্ছে মানে লাইভ ডোনার, যিনি বেঁচে আছেন। তো যে মৃত ব্যক্তির লিভার থেকে বরং যদি লাইভ ডোনার থাকেন তাহলে বেশি তার সাকসেস রেট বেশি। স্যার আমরা একটু ডোনার সম্পর্কে একটু জানবো। একজন ফোন আছেন, ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। নাম সালমা আজিজ। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার ফেটি লিভার, আমি আমি 1 সপ্তাহ আগে আমি করেছিলাম, 50 থাকতে হবে, আছে আমার 51 ফেটি লিভার, আরো আগে বেশি ছিল, আমার এখন একটু কমছে, এটা আর কি ওখানে ইয়েতে দেখলাম প্রেসক্রিপশনে। তো এখন হচ্ছে আমার ডায়াবেটিস আছে, আমার বয়স হচ্ছে 53 আর ও 63। এখন আমি আমার করণীয় কি? হ্যাঁ, 50-51 যেটা বলছেন কি এসজিপিটি কি লেভেলটা বলছেন? ওইটা কি এসজিপিটি? হ্যাঁ, এটা লিভারের এনজাইম। প্রায় 3 জন দর্শকের প্রায় সেম কোশ্চেন, সেম মানে চিত্র। হ্যাঁ, এবং অলরেডি আমরা এই ব্যাপারে আলোচনাও করেছি। আবারও বলতে চাই যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবেন, ওজন আপনি বলছেন 63-র মতো, সেটা আরো একটু কমাইতে হবে, কায়িক পরিশ্রম বাড়াতে হবে এবং সুষম খাবার খেতে হবে। আচ্ছা, আর যেটা বলছিলাম যে ডোনারের একটা কথা বলছিলেন যে লাইভ ডোনার যদি না হয় এবং তারা যদি ডোনেট করেন তারপরেও দেখা যায় যে তাদের লিভারটা কিন্তু গ্রো করে যায়, এটা যদি একটু হাইলাইট করেন, কারণ অনেকে কিন্তু ডোনেট করতে ভয় পান, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন স্যার। এ পর্যন্ত যারা ডোনার ছিলেন, ডোনারদের তেমন কোনো সমস্যা হয় নাই, সেটা বাইরের দেশেও না আমাদের দেশেও না। সুতরাং আমরা এনকারেজ করতে পারি যে লিভার ডোনেট করবেন। সেক্ষেত্রে আইন এবং আমাদের দেশের আইন যেটা বলে সেভাবেই করতে হবে এবং ম্যাচিং করতে হবে। এবং যিনি ডোনার হবেন, ডোনারের কিছু স্ক্রিনিং আছে। ডোনারের বি ভাইরাস, সি ভাইরাস থাকা যাবে না, ডোনারের বয়স 18-র বেশি হতে হবে এবং ওনার কোনো সিরিয়াস কোনো রোগ থাকা যাবে না, যেমন হার্ট ডিজিজ বা স্ট্রোক, এগুলো। এবং সাধারণত ডোনেট করার 7 থেকে 10 দিনের মধ্যে উনি কিন্তু বাসায় চলে যেতে পারবেন এবং 3 মাস পরে কিন্তু উনি একেবারে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারবেন। সুতরাং এটা একটা মানে এনকারেজিং ব্যাপার আর কি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট স্যার, কারণ অনেকে কিন্তু আসলে ডোনেট করতে ভয় পান এবং তার যে লিভারটা আবার আগের অবস্থায় চলে যায় গ্রো করে, সেটা কিন্তু যদি আরো মানুষ জানতো তাহলে হয়তো বা ডোনেট করার জন্য আরো বেশি আগ্রহী হতো। এখন সরকারি পর্যায়ে ধরেন যে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট এন্ড হাসপাতাল, এটা আমাদের জাতীয় হাসপাতাল, সেইখানেও লিভার ট্রান্সপ্লান্ট খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা সাবেক পিজি হাসপাতাল, এখানেও সরকারি পর্যায়ে হবে। এবং এটা যদি পুরোদমে চালু হয় তাহলে আমাদের যাদের লিভার একেবারে ফেল করে গেছে অথবা মারাত্মক সিরোসিস অথবা ক্যান্সার আছে, তাদের
ক্ষেত্রে একটা আশার বাণী এখানে। স্যার ভ্যাকসিনটা নিয়ে একটু জানি, কারণ আমরা ছোটবেলা থেকে যেহেতু হেপাটাইটিস বি সি এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকি, ভ্যাকসিনের কি আসলে রোল আছে কিনা লিভারের সমস্যাগুলোকে প্রতিরোধ করার জন্য? আসলে অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা একেবারে স্বতঃসিদ্ধ ব্যাপার। সাধারণত বি ভাইরাস সি ভাইরাস দিয়ে ক্রনিক লিভার ডিজিজ হয়, সেটাই আলটিমেটলি সিরোসিস হয়ে থাকে। তাহলে আমাদের হাতে অস্ত্র কি? অস্ত্র হচ্ছে বি ভাইরাসের জন্য একটা ইফেক্টিভ ভ্যাকসিন আছে। এই ইফেক্টিভ ভ্যাকসিনটা যে মানে জীবনে যে কোনো সময় নেওয়া যায়। তবে আমাদের দেশে আরেকটা সুখবর হচ্ছে যে আমাদের যে ইপে নর্মাল যে ভ্যাকসিনগুলো বাচ্চাদের দেওয়া হয়ে থাকে তার সাথে এখন কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন 2003 সন থেকে শুরু হয়ে গেছে এবং এটার সাকসেস ভালো। আর যাদের প্রাপ্তবয়স্ক অথবা মানে চাইল্ডহুড ইপিআই এর মধ্যে ছিল না এবং যারা ঝুঁকির মধ্যে আছেন, বিশেষ করে যে যারা হেলথ ওয়ার্কার অথবা যারা ফুড হ্যান্ডেলিং করেন, হ্যাঁ, এবং চাইলে যে কেউ হেপাটাইটিস বি ভাইরাসের 3টা ভ্যাকসিন নিতে পারলে কিন্তু প্রায় 95% প্রোটেকশন আমরা বলতে পারি। আর সি ভাইরাসের ভ্যাকসিনটা এখন আমাদের হাতে নাই। সি ভাইরাস যদি কারো ধরা পড়ে এবং তার জন্য 12 সপ্তাহের একটা ভালো চিকিৎসা আছে এবং আমাদের দেশে এই ড্রাগটা পাওয়া যায় এবং অন্যান্য দেশের তুলনায় এটার খরচও কম। সুতরাং বি ভাইরাসের প্রিভেনশন করতে হলে আমাদের ভ্যাকসিন নিতে হবে, আর সি ভাইরাসের প্রিভেনশন করতে হলে রোগ শনাক্ত করে চিকিৎসা দিতে হবে। আর আশেপাশের লোকজন যারা আছে, হাউসহোল্ড, স্পাউস, বাচ্চা, তাদেরকেও স্ক্রিনিং করে চিকিৎসার আওতায় আনতে হবে অথবা ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে যে অনেকগুলো ফোন আসলো এবং দর্শকরা যে বিষয়টা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত এবং হচ্ছে অনেক বেশি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে যাওয়া। তো সেই বিষয়টিকে আসলে আমরা আরো প্রিভেন্ট করতে পারি কিভাবে, বা এই লাইফস্টাইল মডিফিকেশন কি গুরুত্বপূর্ণ রোল প্লে? আমরা একদম শেষ পর্যায়ে আছি, যদি স্যার শেষ কোনো পরামর্শ দেন এই বিষয়টি নিয়ে। একেবারে কয়েক লাইনে যদি বলি, লিভার ডিজিজ প্রিভেনশনের জন্য আমাদেরকে সুষম খাবার খেতে হবে, আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে, স্ক্রিনিং করতে হবে। রোগ যদি সূচনাতেই ধরা পড়ে তাহলে সেটা নিরাময় করা সম্ভব। আর যেটা অসংক্রামক ব্যাধি, যেটা আমি বললাম ফ্যাটি লিভার ডিজিজ, সেই ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, খাবার দাবার, চলাফেরার মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের সুষম খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, কায়িক পরিশ্রম বাড়াতে হবে, ওজন কমাইতে হবে। এবং কোনো খাবার কি স্যার রেস্ট্রিকশন আছে কিনা, যে কার্বোহাইড্রেটের এই জিনিসগুলো যদি আমরা না খাই তাহলে ভালো, বা এটা কিছু? আসলে হচ্ছে যে খাবারে অতিরিক্ত সুগার আছে, যে খাবারে অতিরিক্ত চর্বি আছে এবং অতিরিক্ত লবণ আছে, সেগুলো পরিহার করতে হবে। ভাতের সাথে কি এটা কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমরা ভাত বা শর্করা, ভাত, আলু, রুটি, হ্যাঁ, এগুলো তো শর্করা এবং চিনি, শর্করা বেশি থাকে। আমরা যখন প্রয়োজনের তুলনায় বেশি খাবো, সেটা কিন্তু শরীরে চর্বি হিসাবে জমা হবে। আমরা খাচ্ছি শর্করা, কিন্তু সেটা চর্বি হিসাবে লিভারে জমা হয়, সেইখান থেকে কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে। অর্থাৎ লিভারের মোট ওজনের 5% বেশি যদি ফ্যাট দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেটা আমরা ফ্যাটি লিভার ডিজিজ বলবো। সুতরাং আমাদের এটা বিরাট রোল আছে, যে আমার খাবার দাবার পরে কনসার্ন হতে হবে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং বাংলা ভিশনের দর্শকবৃন্দকেও ধন্যবাদ অনুষ্ঠানটি মনোযোগ সহকারে শোনার জন্য। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম লিভারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ফ্যাটি লিভারে আসলে মূলত যদি লাইফস্টাইল মডিফিকেশন করা হয় বা কার্বোহাইড্রেট, অতিরিক্ত চর্বি জাতীয় খাবারগুলো আমরা কম খাই, তাহলে এটা হওয়ার থেকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এসেছে, লিভার ট্রান্সপ্ল্যান্ট আমরা করছি এবং সরকারিভাবেই শুরু হচ্ছে, এবং যারা ডোনেট করছেন, লাইভ ডোনার যারা, তাদের লিভারও কিন্তু আগের অবস্থায় ফেরত চলে আসে। সুতরাং এখানে ভয়ের কোনো বিষয় নেই, ফ্যামিলি মেম্বাররাও আসলে এখানে এগিয়ে আসতে পারেন ওই মানুষটিকে বাঁচাতে। তো আশা করি যারা দেখেছেন অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।